সেনাপ্রধান এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতি পড়েছেন। সেনাপ্রধান তার নিজের সামনে ফাঁসির রশি দেখতে পাচ্ছেন। এইখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাপ্রধান হেলিকপ্টার দিয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে প্রাণ বাঁচাতে। আপনারা দেখতে পারবেন সর্বশেষ। এদিকে আজ দেশের অস্থিতিশীল পরিবেশ থেকে বাঁচতে সেনাপ্রধান পালিয়ে যাচ্ছে। সবাই একসাথে নেমেছে রাজপথে এই বিষয়গুলো নিয়ে। অসংখ্য সেনা কর্মকর্তার মামলার বিষয়ে এবার বিশ্ব তোলপাড় হয়েছে। দেশে কি হবে? বিশেষ করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের জন্য তো একদম ফরজ হয়ে গেছে। ওয়াকার, আপনি ক্ষমতা গ্রহণ পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ওয়াকারুজ্জামান আপনার ক্যান্টনমেন্টে উত্তপ্ত একটি পরিস্থিতি, যে কোনো সময় বিপ্লব হয়ে যেতে পারে, যে কোনো সময় সেনা কু হয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতাড়িত করে ক্ষমতা দখল করতে পারেন। আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগের একটি টেনশন চলছে। কিন্তু ইউনূস থাকবে না। ইউনূস কিন্তু অলরেডি পালাবার রাস্তা খুঁজছে। আমরা সবাই জানি সেটা। আমরা সবাই জানি যে মানে আমরা ডিসক্লোজ করি আর না করি যে রাষ্ট্রদূতরা দৌড়াদৌড়ি শুরু করেছেন। আমরা সবাই জানি যে যারা উপদেষ্টা আছেন অনেকেই এখন পালানোর রাস্তা খুঁজছে। এখন এই পরিস্থিতিতে সেনাবাহিনী কি ভাবছে যে রাষ্ট্র ক্ষমতা ইউনূস কি রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে চলে যাবে, নাকি এমন আরেকটা সিচুয়েশনে নিয়ে যাবে যে তারেক জিয়ার মতো কেউ এসে ক্ষমতা দখল করবে? সেনাবাহিনী নিয়ে রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসেছে। অবশ্য কিছু রাজনৈতিক দলের নীরবতা সন্দেহজনক। তবে আমরা বলতে পারি যে নানান জল্পনা অবসান ঘটিয়ে আবার আগামী 22 তারিখের ভেতরে যে সেনাবাহিনী কি ক্ষমতা দখল করবে, কারফিউ জারি করবে, সামরিক আইন করবে, না কি করবে, আসলে সেটা বুঝার কোনো ব্যাপার না। তবে ওয়াকারের দিয়ে এগুলো হবে না। এইভাবে সবকিছুতেই এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কথা হচ্ছে। অন্যদিকে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ হয় সেনাবাহিনীর বিরুদ্ধে এই মামলাটির বিষয়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আন্তর্জাতিক আদালতে দেশের অনেক সেনা কর্মকর্তাকে নিয়ে মামলা করা হয়েছে এবং এইটাকে কেন্দ্র করে ডক্টর ইউনূস অনেক কিন্তু বিপদে পড়েন। যে সেনাবাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে অনেক মিটিং হচ্ছে, সেই গোপন বৈঠকের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিবেশ এবং এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সেনাপ্রধান যে এই পদক্ষেপটি নেন, মানে পালিয়ে যাওয়ার পদক্ষেপ, এই পদক্ষেপে দেশের মধ্যে কি প্রভাব পড়ে এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আমি ডিরেক্ট পয়েন্টে চলে যাচ্ছি। এই ভিডিওটি বাংলাদেশের সকল জনগণের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের জন্য তো একদম ফরজ হয়ে গেছে। আমি বলে মনে করি না শুধু এটা, বর্তমান বাংলাদেশের ৭১গামী যেই জনতা আছে তাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দনের ভিতরে যেই কথাটা, যেই হার্টবিট, সেখান থেকে বর্তমান এই কথাটি আসলে বের হয়ে আসছে যে ওয়াকার, আপনি ক্ষমতা গ্রহণ করেন। বর্তমান সেনাপ্রধান মিস্টার ওয়াকার উনি বা ওনাকে নিয়ে কিভাবে পিনাকি ভট্টাচার্য যে যেখান থেকেই আপনার গুইটাচালি করতেছে, যদি উনি ক্ষমতা দখল না করে তাহলে চরম মূল্য দিতে হবে পুরো বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। আসলে আর তো কিছু বলার নাই, সবকিছু এখানেই ডান, তাই না? আর কিছু আমি মনে হয় না, আই হোপ যে আর কিছু বলার প্রয়োজন আছে। এই ওয়াকার যদি এখন পর্যন্ত ক্ষমতা উনি তার হাতে না নেয়, মানে ইউনূসকে তো বর্তমান আপনার চর থাপ্পুটা শুধু মারা বাকি এই ইল্লু পিঙ্কুদের। এখন নাকি ওয়াকার নাকি কান্না করবে, দেখতেই পাচ্ছেন। মানে ইউনূসকে আপনার ধরছে আর ওয়াকারকেও ধরছে, কারণ অন্তর্বর্তী সরকারের গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই অবদান সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকারের। তাই সবাই এখন মানে যারা নাকি কিংস পার্টি, যারা নাকি গণ অভ্যুত্থানের সাথে খুব বিশেষভাবে জড়িত ছিল বা যাদের হাত ধরে এই গণ অভ্যুত্থান হয়েছে, বর্তমান তারা সবাই সেনা প্রধান মিস্টার ওয়াকারের দিকে আঙুল তুলতেছে। ইভেন প্রতিজন জেনারেলকে পর্যন্ত দায়ভার চাপাচ্ছে। এর ভিতরে 13 জন বর্তমান ইনস্ট্যান্ট সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় আছে। এবার ভাবেন কত বড় ষড়যন্ত্র হচ্ছে। মানে 25 জনের নামে অলরেডি ট্রাইব্যুনালে যে গঠিত করছে অন্তর্বর্তী সরকার, সেখানে তাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত বের হয়ে গেছে, মানে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর সেনাপ্রধান মিস্টার ওয়াকার উনি দিচ্ছে না। মানে আর কত অপমান করলে ক্যান্টনমেন্টকে, আর কত মিথ্যা মামলা দিয়ে এভাবে হয়রানি করবে সেনাপ্রধান মিস্টার ওয়াকার? আপনি কি বলেননি যে মিথ্যা মামলা দিয়ে আর কাউকে গ্রেফতার করার কোনো বিন্দু পরিমাণ সুযোগ নেই? কোথায় গেল আপনার সেই বক্তব্য? কোথায় গেল সেই আপনার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি? কোথায় গেল?
দর্শক বন্ধুরা, আর কিছু আসলে বলতে চাচ্ছি না, তবে আরো একটি লাইন বলি, যদি এই ওয়াকারের ওনার যদি বিন্দু পরিমাণ আত্মসম্মান থেকে থাকে তাহলে উনি ক্ষমতা ইনস্ট্যান্ট নাও দখল নিতেই হবে। সেনাপ্রধান যেহেতু এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতি পড়েছেন, সেনাপ্রধান তার নিজের সামনে ফাঁসির রশি দেখতে পাচ্ছেন, তিনি জয় বাংলা হয়ে যাচ্ছেন, তার দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন নতুন চাপে পড়েছে। এখন সেনাপ্রধানের জয় বাংলা হয়ে যাওয়ার সাথে নির্বাচন কমিশনের চাপে পড়ার সম্পর্কটা কি আছে? আসছে সেদিকে, এমনকি বিএনপিও। এই যে একটা বাই প্রোডাক্ট বলতে পারেন যে সেনাপ্রধানের দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সার্ভিং জেনারেলদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট এবং তারা সবাই হাউস অ্যারেস্ট আছেন, পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি, এটা আপনাদেরকে জানিয়েছি। এই পরিস্থিতিতে নতুন ঘটনা শুরু হয়ে গেছে। এনসিপির ছেলেরা তো জানে যে এনসিপির অনেক দুর্বলতা, ভুল অনেক কিছু আছে, কিন্তু এই জায়গায় এনসিপি রাজনীতি ঠিক আছে। কোন জায়গায়? যে এনসিপির ছেলেরা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, এরা কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে আগেও বলেছে এই সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েট করতে চান। আবার এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা বলেছিলেন ডিজিএফআই ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে হবে। এইসব লাইনে কিন্তু ঠিক আছে। ওই ডিজিএফআই সব মহাপরিচালকদের বিরুদ্ধে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট, যে ডিজিএফআই একটা কলঙ্ক বাংলাদেশে, এটা ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে, ওই ভেঙে দিয়েই পুনর্গঠন করতে হবে, এরকম একটা গোয়েন্দা সংস্থা দরকার। কিন্তু এই গুমখুন বাহিনী না, গোয়েন্দা সংস্থার কাজ গুমখুন করা না, তথ্য দেয়া, ইন্টেলিজেন্স রিপোর্ট কালেক্ট করা এবং তার উপর ভিত্তি করে পলিসি প্রেসক্রাইব করা। কিন্তু তারা কি করতো? তারা গুমখুন করতো, মানুষকে ধরে নিয়ে যে হত্যা করে নদীর তলদেশে রেখে আসতো, মাছ খেয়ে ফেলতো। ইলিয়াস আলীকে হয়তো বা কোনো মাছ খেয়ে ফেলছে, হয়তো পাওয়া যাচ্ছে। এই ডিজিএফআই তাই খুন করেছে। তো দর্শক, এইগুলো বিবেচনায় সেনাপ্রধান তো এমনিতেই কঠিন পরিস্থিতিতে, কারণ জাতিসংঘের যে তদন্ত বাংলাদেশের জুলাই গণহত্যার বিষয়ে, সেখানে সেনাপ্রধান সহ অনেকের বিরুদ্ধে ইঙ্গিত আছে। কোন কোন অফিসাররা জড়িত? 23 জন অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার মধ্যে অনেকে পালিয়েছেন। এরা সবাই আটকা পড়ছেন ধীরে ধীরে। এবং জুলাই বিপ্লবে হেলিকপ্টার থেকে গুলি করা থেকে শুরু করে আরো নানান বিষয়ে কার নির্দেশে হয়েছিল, এটা খুঁজতে গেলে ওয়াকার বাঁচার কথা নয়। সেই জায়গায় ইসি কেন চাপে পড়েছে, এই কোরিলেশনটা একটু খুঁজে আসেন। এই যে এনসিপি কে শাপলা প্রতীক দেওয়া যাবে না, এটা কারা চাপ দিয়েছে ইসিকে? ইসি তো ধনছে, ইসি কিছু না। ইসির কোনো স্বাধীনতা এখনো নাই। এরা হয় সরকারের কথা চলে, নয় বিএনপির কথা চলে, নয় ডিজিএফআই কথায় চলে। এখন শাপলা নিয়ে একটা কথা বলেছিল সিইসি, যে শাপলা তো দিবই না, কেন দিব না সেই ব্যাখ্যাও দিতে পারবো না। আপনি চিন্তা করেছেন ব্যাখ্যা দিতে পারবো না? একটা আইনি ব্যাখ্যা থাকলে দিবে, কিন্তু না, ব্যাখ্যা দিতে পারবে না। এবং ব্যাখ্যা চাইলে 2 ঘন্টায় কোনো ব্যাখ্যা দিতে পারে না। সর্বশেষ এই খবরটাই মূলত বিশ্লেষণ করছি। দেখেন, শাপলা ইস্যুতে ব্যাখ্যা চাইলে 2 ঘন্টা নিশ্চুপ থেকেছে নির্বাচন কমিশন, নাসিরউদ্দিন পাটোয়ারি। হোয়াট ডাজ ইট মিন? এবং তারা ব্যাখ্যা দিতে পারে না, বলতে পারে না, একটা অজানা আতঙ্ক। কি বলবো, কি হয়ে যায়? তাহলে ঝামেলাটা কোথায়? আরে ভাই, কেন দিবেন না? আপনি ব্যাখ্যা দেন, ঠিক আছে, দিলেন না, কিন্তু আপনি তো এক্সপ্লেইন করতে বাধ্য যে আমি এই কারণে দিব না। আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগের একটি টেনশন চলছে। এই টেনশনটির মূল কারণ হচ্ছে বিচার বিভাগে, বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে মানে হাইকোর্ট লেভেলে একটি আদালত চলছে, যেটিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নামে অভিহিত। এই আদালতটি মূলত গঠিত হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে। রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলাম, মুসলিম লীগ এবং জামাতে ইসলামী তারা প্যারামিলিটারি গঠন করে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ, 2.5 লক্ষ নারীকে ধর্ষণ, 30 লক্ষ মানুষকে হত্যা, লক্ষ লক্ষ ঘরবাড়ি পুড়ে ছারখার, অসংখ্য হিন্দুকে মুসলিমে রূপান্তরিত এবং হিন্দু পরিবারগুলোকে নিঃশেষ করে ফেলেছিল। সেই রকম মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল যুদ্ধকালীন সময়ে, তাদের বিচার করার জন্য 1973 সালে একটি আইন করা হয়, যেটি আইসিটি মানে আপনারা আদালত, যেটা মানে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল। সেই ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টটি 1973 সালে করা হয়। মূল কারণ কি? মূল কারণটি ছিল যে বাংলাদেশে 1971-এর যুদ্ধে যারা গণহত্যা, ধর্ষণ,
লুণ্ঠন, ধর্মান্তর, রাষ্ট্র থেকে বিতাড়ন এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার করা। এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সেটি ধারাবাহিকভাবে চলছিল। আওয়ামী লীগের সময়ে যখন স্বীকৃত যুদ্ধ অপরাধীদের, মানবতাবিরোধী অপরাধীদের, গণহত্যাকারীদের বিচার যখন বাংলাদেশে চলছিল, তখন যারা সরাসরি এই যুদ্ধ অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিল তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে, জয়েন করেছে এবং আমাদের আর্মির কিছু ফোর্স তাদের বিরুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছে। এই বিচারটি মূলত ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য করছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটির একটি বিশেষ বহর ৫,০০০-এরও উপরে সৈন্য জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে চাকরি করে আমাদের। এই সেনাবাহিনী তাদের এটি একটি সবচাইতে লোভনীয় জায়গা, জীবনে একবার বা দুইবার যায়। তারা অন্তত ২০ থেকে ৩০ লাখ টাকা করে, দুইবারে ৫০-৬০ লাখ টাকা আয় করে লাইফ টাইমে, পুলিশ, আর্মি, বিডিআর সবাই মিলে। তো এখন বর্তমান সময়ে যখন শেখ হাসিনার সরকার চলে যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয়, তখন এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল আবার এই রাজাকাররা চালু করে। এই রাজাকারদের যে আইনজীবী ছিল তাজুল, সে হচ্ছে এটা চিফ প্রসিকিউটর, আর যাকে চেয়ারম্যান বানানো হয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম সম্পর্কে আমি বিগত প্রসিকিউটরদের কাছ থেকে একটি সুন্দর কাহিনী শুনলাম, যেটি কাহিনী না, সত্য ঘটনা, আপনারাও যাচাই করে নিতে পারেন। নজরুল ইসলামকে আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আওয়ামী লীগের মন্ত্রী হওয়া সত্ত্বেও জামাতে এই লোকটিকে নমিনেশন দিয়েছিলেন একজন জাস্টিস হিসেবে সুপ্রিম কোর্টে। ইউনূস থাকবে না। ইউনূস কিন্তু অলরেডি পালাবার রাস্তা খুঁজছে, আমরা সবাই জানি সেটা। আমরা সবাই জানি যে আমরা ডিসক্লোজ করি আর না করি যে রাষ্ট্রদূতরা দৌড়াদৌড়ি শুরু করেছেন। আমরা সবাই জানি যে যারা উপদেষ্টা আছেন অনেকেই এখন পালানোর রাস্তা খুঁজছে। এখন এই পরিস্থিতিতে সেনাবাহিনী কি ভাবছে যে রাষ্ট্র ক্ষমতা, ইউনূস কি রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে চলে যাবে, নাকি এমন আরেকটা সিচুয়েশনে নিয়ে যাবে যে তারেক জিয়ার মতো কেউ এসে ক্ষমতা দখল করবে এবং যা যা হয়েছিল তার বাবার সময় ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমরা সেনাপ্রধানকে একবারই শুধু হুমকার দিতে দেখেছিলাম মঞ্জু ভাই, সেটি হচ্ছে তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ। তারপরে আমরা দেখেছি তারা কেমন করে নিস্তেজ হয়ে গেল, তারপরে আর সেনাপ্রধানের কোনো আওয়াজই আমরা সেই অর্থে শুনতে পেলাম না, তাই না? তো এখন তিনি দেশকে রক্ষা করতে পারেননি, তিনি দেশের মানুষকে রক্ষা করতে পারেননি, এখন তার বাহিনীকে রক্ষা করতে পারছেন না। আপনি কি এখন চাপা উত্তেজনা দেখছেন নাকি? এটা একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা নয় তো, নয় কি? এই বিষয় এটাকে আমি সরাসরি যুদ্ধ ঘোষণা দেখছি। আমি বলতে যাচ্ছি যে সেই ক্ষেত্রে চাপা উত্তেজনা আপনি কোথায় দেখছেন? না, এই সেনাবাহিনীর না, এইটাকে সেনাবাহিনীকে নিয়ে দেশের ক্ষমতাসীন মহল জনগণের বিরুদ্ধে সরাসরি একটি এনার্কি সৃষ্টি করতে চাচ্ছে, একটা এনার্কি পরিস্থিতি সৃষ্টি করে, যে গৃহযুদ্ধের হুমকি তারা বারবার করে দিয়ে আসছিল 14 মাস ধরে, সেরকম একটি এনার্কিক সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে। তো এনার্কি তো ছিলই, এটা আরো হবে। আমি আসলে মঞ্জু ভাইয়ের সাথে একমত এটার বিষয়ে। কারণটা হচ্ছে যে আপনি যদি প্যাটার্ন গুলো দেখেন একেবারে শুরু থেকে, হ্যাঁ ওয়াকারকে আমি জানি না আসলে কারা আওয়ামী লীগের পক্ষের ভাবতো, জাস্ট বিকজ সে ফ্যামিলি মেম্বার কাউকে বিয়ে করেছে তার মানে এটা না। কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন শিবিরের মধ্যে থেকে একটা নিউজ স্প্রেড করছে যে তোমরা সাথী যারা শিবিরের তাদের সবাইকে গোপালগঞ্জে বিয়ে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন এগুলা, এই প্রক্রিয়া কিন্তু অনেক আগে থেকেই চলমান। জামাতের অনেকেরই থাকে, টেন্ডেন্সি থাকে ওদের সুন্দর সুন্দর ছেলে মেয়ে আওয়ামী লীগের বা বিএনপির নেতাকর্মী ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করার, ঠিক আছে? ওই প্যাটার্ন থেকে একেবারে 5ই আগস্টের পর সর্বপ্রথম যখন ওয়াকার মিডিয়ার সামনে আসে তখন কে ছিল তার পাশে? তখনই আসলে কি আমাদের বোঝা উচিত ছিল না যে ওয়াকার কার পক্ষে? সে যদি ছাত্রদের নিয়ে আসতো, ঠিক আছে, হ্যাঁ ছাত্ররা আন্দোলন করলো, ছাত্রদের সাথে নিয়ে আমি মিডিয়ার সামনে আসলাম, আমি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি, সেটা ভিন্ন বিষয়। সে উঠলো কার সাথে মঞ্চে? জামাতের নেতার সাথে, ঠিক আছে। এরপরে প্রথম যে সফরটা করলো সে কোথায় গেল? আমেরিকাতে গেল। এখন এগুলো তো সব হচ্ছে প্যাটার্ন, এবং একটার পর একটা এমন মাঝে মাঝে সে হচ্ছে ওই যে হুমকি ধামকি নাটক করে, এবং যখনই পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর ভিতরেও যখন মুক্তিযুদ্ধের পক্ষের যারা অফিসার আছেন তারা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন তখন ওয়াকার এসে একটা এমন একটা বক্তব্য দেয় বা এমন একটা কিছু বলে। আপনি দেখেন কতবার নাটক করেছে সেই ইয়ারটার, এই যে আপনার ওদের যে সভা হয় যেটা চিফ অফ স্টাফের সাথে, কতবার সেটা করে। লোকজন অনেকেই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে বসে থাকে যে হ্যাঁ কিছু একটা হবে, কিছু একটা হবে। আমি বারবারই বলে এসেছি যে না, ওয়াকার আমাদের পক্ষের কেউ না। ওয়াকার হচ্ছে সেই ধুরন্ধর ব্যক্তি, আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে তার নাম লেখা থাকবে এই কারণে যে সে সেই ধুরন্ধর ব্যক্তি। সে 14 মাস ধরে আজকে পর্যন্ত কেউ তার চরিত্র বুঝতে পারেনি ঠিক মতো। আমরা এখনো ডিসকাস করছি কে ওয়াকার, তার ডিসকাস করার চেষ্টা করছি, যে হ্যাঁ বোঝার চেষ্টা করছি তাকে। এবং ওয়াকার সেই ব্যক্তি যে এখন পর্যন্ত প্রতিটা ধ্বংসযজ্ঞের পিছনে, আমাদের মুক্তিযুদ্ধের স্থাপনায় বলেন, ওয়াকারের পক্ষে কি আপনার কি মনে হয় কি সম্ভব ছিল না যে 2000 লোককে পাঠিয়ে বঙ্গবন্ধুর যে 32 নম্বরের যে বাড়ি সেটা রক্ষা করা?
ছিল, কিন্তু না দেখা গেল কি যে শেষ মানে এটা তো জেনে শুনে আমরা দেখতে পাচ্ছি যে লাইভে পিনাকির মতো লোকজন, ইলিয়াসের মতো লোকজন লাইভে এসে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এখানে যে সেনাবাহিনী, সেনাপ্রধান এদেরকে নিয়ে কথা হয়, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।